আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো চলেন আমরা হচ্ছে পিন পয়েন্ট এরর, এইটা যেহেতু ইন্টারেক্টিভ ক্লাস হবে, আমরা একটা একটা করে প্রশ্ন প্রশ্ন ধরে ধরে আগাবো এবং সেই প্রশ্নগুলো আমরা আপনারাই সলভ করার চেষ্টা করবেন যে এখানে কোন জায়গাটা দিয়ে ভুল আছে। আহ, যে ভুলটা আছে সেটা আমরা আমরা বের করব এবং সেই ভুলটা কেন হইলো, এটা না হয়ে কোনটা হওয়ার দরকার ছিল সেটা হচ্ছে যে আমরা বের করার চেষ্টা করব। তো এখন পিন পয়েন্ট এররের আমি প্রশ্নগুলো নিয়ে মোটামুটি আমি ঘাটাঘাটি করলাম বা আমি ঘাটাঘাটি করেছি। আহ, ঘাটাঘাটি করে আমি যেটা পেলাম বা আমি যেটা আসলে পেয়েছি সেটা হচ্ছে যে পিন পয়েন্ট এররের কিছু কমন প্যাটার্ন দেখলাম, যে কোন ভুলগুলো সাধারণত বেশি হয় বা কোন ধরনের ভুলগুলো সচরাচর পিন পয়েন্ট এররে থাকে। এর মধ্যে কমন যে এই তিনটা ভুল আমি পেয়েছি সেটা হচ্ছে এই তিনটা। প্রথমত হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরপরে হচ্ছে টেন্স এবং এরপরে হচ্ছে প্রোনাউন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা না হয় বোঝা গেল যে হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমরা যেই ক্লাসটা করেছি ওই ক্লাসটা আমাদেরকে হেল্প করবে। টেন্স, এটাও হচ্ছে বোঝা গেল, হ্যাঁ এটাও আমরা বুঝলাম যে এখানে টেন্সের নিয়ম কানুনগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। আর সর্বশেষ আসে হচ্ছে প্রোনাউন। এখানে প্রোনাউনের কোন ব্যাপারটা আসলে অ্যাপ্লাই করতে হবে। প্রোনাউন বলতে এখানে মূলত ওই যে আইদার অর, হ্যাঁ নাইদার নর, তারপরে হচ্ছে হু হুম, হ্যাঁ এগুলোর ব্যবহার। তারপরে প্রোনাউনের প্রোনাউনের মধ্যে প্রোনাউনের যে সিরিয়ালটা আছে ওইটা। হুম, এই ধরনের জিনিসগুলো হচ্ছে আপনার সব থেকে বেশি প্রশ্ন আসে এবং ঘুরে ফিরে এই তিনটা ভুল আমি সব থেকে বেশি পেয়েছি। এখন তার মানে এই না যে এখান থেকেই আসবে, তবে আপনি যখন প্রথম একটা প্রশ্ন দেখবেন পিন পয়েন্ট এররের, তাইলে প্রথমে আপনাকে চেক করতে হবে যে এটার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ঠিকঠাক আছে কিনা, এটা হচ্ছে এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ হবে যে এটার টেন্সটা ঠিকঠাক আছে কিনা, টেন্সটা ঠিকঠাক আছে কিনা। আর তিন নাম্বার কাজ হবে যে এটার প্রোনাউনগুলো আসলে ঠিকঠাক আছে কিনা এইটা খুঁজে বের করা। এটা হচ্ছে আপনার মূলত প্রথম কাজ। এরপরে এরপরে যেটা আরেকটা কাজ যেটা করা লাগবে সেটা হচ্ছে একটা পিন পয়েন্ট এররের প্রশ্ন হয় হচ্ছে এই রকম, যে এরকম একটা প্রশ্ন থাকে যেখানে এই কিছু শব্দ বা কিছু ওয়ার্ড বা ফ্রেজের নিচে এরকম দাগ দেওয়া থাকে এবং এই দাগ দেওয়াগুলো থেকে কোন অপশনটা ভুল, অথবা যদি ভুল না থাকে সেক্ষেত্রে এইখানে একটা অপশন থাকে হচ্ছে নো এরর এবং এটা থাকে অপশন ই সাধারণত। এইরকম হচ্ছে আপনার পরীক্ষাতে থাকে এবং এখান থেকে উত্তরটা খুঁজে বের করতে হয়। তো আপনাকে খেয়াল রাখতে হবে যে এই আন্ডারলাইনের মধ্যে যে এই শব্দ বা শব্দগুচ্ছগুলো আছে এইগুলা কোনটা আসলে ভুল বা কোনটা কি পার্টস অফ স্পিচে আছে, এটা যদি আপনি মোটামুটি একটু খুঁজে বের করতে পারেন তাইলে হচ্ছে পিনপয়েন্ট এররটা সমাধান করা সহজ হয়। প্রথমত আপনি দেখবেন যে ভার্বের জন্য ভার্বের জন্য আপনি কি কি চেক করবেন। প্রথমত আপনি চেক করবেন টেন্স এবং এটার ভয়েসটা ঠিকঠাক আছে কিনা এবং এটার নাম্বার ঠিকঠাক আছে কিনা, মানে সাবজেক্টের নাম্বার অনুযায়ী ভার্বটা বসছে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে ভার্বের জন্য আপনি চেক করবেন। আচ্ছা, এরপর আসেন, যদি আন্ডারলাইন যে ওয়ার্ডটা সেটা যদি নাউন বা প্রোনাউন হয় তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে এই নাউন প্রোনাউনটা সিঙ্গুলার নাকি প্লুরাল, অথবা এটা সাবজেক্টিভ কেসে আছে নাকি অবজেক্টিভ কেসে আছে, এটা কোন জায়গাতে বসছে। যদি আন্ডারলাইন করা যে ওয়ার্ডটা আছে সেটা যদি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হয় সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের সে যে এখানে বসছে সেটা ঠিকঠাক ভাবে বসছে কিনা। অর্থাৎ এই অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের যে ফাংশন, যে অ্যাডজেক্টিভ একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে আবার অ্যাডভার্ব একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে, সেটা সে আসলেই করতে পারছে কিনা। প্রেপোজিশন, প্রেপোজিশন এইখানে সাধারণত প্রেপোজিশন গুলোতে আসে আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে বেশি আসে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন না জানলে এটা আসলে সমাধান করাটা একটু কঠিন। সুতরাং এইটা জানার জন্য আপনাকে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের যে মুখস্থ পাঠটুকু আছে সেটা আপনার জানা থাকতে হবে। এবং শেষে গুরুত্বপূর্ণ হচ্ছে কনজাংশন, অর্থাৎ আপনি এই যে এখানে এই যে দাগ দেওয়া এই নিচে আন্ডারলাইন করা যে শব্দগুলো আছে কোনোটা যদি কনজাংশন হয়, হ্যাঁ কোনো একটা যদি কনজাংশন হয় সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে এই কনজাংশনটার উভয় পাশে এই কনজাংশনটার উভয় পাশে হচ্ছে প্যারালালিজম ঠিকঠাক আছে কিনা। প্যারালালিজম মানে কি, মানে হচ্ছে যে এই যে কনজাংশনের দুই দিকেই কিন্তু সমান সমান থাকতে হবে। হ্যাঁ,
আমাকে আমাদের মেন্টররা কল দিচ্ছে কেন? কোনো সমস্যা কি হয়েছে? না, কোনো সমস্যা তো নাই। তাহলে কেন কল দিচ্ছে? আমি ভাবছিলাম যে কোনো জায়গাতে কোনো সমস্যা আছে কিনা, যে আমি ভাবছি যে দেখেন গুগল মিটে হয়তো বা আমি স্ক্রিন শেয়ার টেয়ার করি নাই, মানে স্ক্রিন শেয়ার করেছি। তাহলে তো কোনো সমস্যা নাই এখানে। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। আচ্ছা, তাহলে কনজাংশনের ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে কনজাংশনের এই যে দুই পাশে ইকুয়াল জিনিস আছে কিনা। ইকুয়াল জিনিস মানে কি? কনজাংশনের এই পাশে যদি নাউন থাকে, তাহলে কনজাংশনের অপর পাশে অবশ্যই নাউন থাকবে। এই পাশে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে এই পাশেও অ্যাডজেক্টিভ থাকতে হবে। এই পাশে যদি হচ্ছে ক্লজ থাকে, এই পাশে যদি এক পাশে যদি ক্লজ থাকে, তাহলে অবশ্যই এই পাশে আপনার ক্লজ থাকতে হবে। এইটাই হচ্ছে প্যারালালিজম। তো সাধারণত এই কনজাংশনের ক্ষেত্রে এই জিনিসগুলাই খেয়াল রাখতে হয়। তাহলে আমি যদি একটু সামারি করি, আপনি পিন পয়েন্ট এররের সমাধান করার জন্য প্রথমেই আপনাকে দেখতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গুলো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, প্রথমে আপনি যেটা চেক করবেন সেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আপনাকে প্রথম চেক করতে হবে। এরপরে হচ্ছে টেন্স, এরপরে হচ্ছে প্রোনাউন, এরপরে আন্ডারলাইন করা যেই শব্দ বা শব্দগুচ্ছগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যদি দেখেন যে আন্ডারলাইন করা যে ওয়ার্ডটা সেটা যদি ভার্ব থাকে, তাহলে তাহলে সেই ভার্বের ক্ষেত্রে টেন্স এবং ভয়েসটা ঠিকঠাক আছে কিনা এবং সেই ভার্বটা নাম্বার অনুযায়ী বসছে কিনা। আন্ডারলাইন করা নাউন বা প্রোনাউনটা যদি সিঙ্গুলার, যদি আন্ডারলাইন করা শব্দটা যদি নাউন বা প্রোনাউন হয়, তাহলে দেখতে হবে যে এটা এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, বা ওই হিসাবে এটা ঠিকঠাক বসছে কিনা। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হইলে দেখতে হবে যে সে তার ফাংশনটা ঠিকঠাক মতো করছে কিনা। আর কনজাংশন হইলে দেখতে হবে যে এটা দুই পাশে যে প্যারালালিজম সেটা আসলে ঠিকঠাক আছে কিনা। ওকে, এখন আসেন আমরা প্র্যাকটিস করি। দেখেন এখানে বলছে she had finished her homework before she went out to relax। তাহলে এইখানে কোনটা ভুল এবং কোনটা শুদ্ধ, বা এখানে কোনো ভুল আছে কিনা, এটা হচ্ছে আপনাদের কাজ। এখন ভুল খুঁজে বের করা, এগুলো হচ্ছে আপনাদের কাজ। বলেন এখানে কোনো ভুল ভাল আছে কিনা, কি মনে হচ্ছে? গুড। তাহলে এখানে আসলে অ্যাকচুয়ালি কোনো ভুল নাই। কারণ হচ্ছে আমরা যদি এই আন্ডারলাইন করা শব্দ বা শব্দগুচ্ছগুলো দেখি, তাহলে সবগুলোর ব্যবহারই আসলে ঠিকঠাক আছে। যেমন এখানে হ্যাড ফিনিশড আছে, ওকে। এইখানে আমরা পেলাম হচ্ছে বিফোর, তাহলে আমরা জানি যে বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট হয়, বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয় এবং বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট হয়। বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয় এবং বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট হয়। এখানে পাস্ট পারফেক্টের জায়গায় কোন টেন্সটা লিখতে পারি আপনাদের মনে আছে? আর কোন টেন্সটা আমরা লিখতে পারি একই স্ট্রাকচার এখানে পাস্ট পারফেক্টের জায়গাতে আর কোনটা লিখতে পারি? আপনাদের মনে আছে কিনা? না 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 না, আপনারা মনে হয় বুঝেন নাই। আমি বলেছি যে একই স্ট্রাকচার, হ্যাঁ, এই একই স্ট্রাকচার এখানে ধরুন এই স্ট্রাকচারটাই সেম আছে, কিন্তু এই পাস্ট পারফেক্টের জায়গায় আমরা ভিন্ন কোনো টেন্স পারি কিনা। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, গুড। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেউ কেউ বলছেন, আমি এটাই শুনতে চাচ্ছিলাম। আমরা এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও নিতে পারি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে চাইলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও লেখা যায়। না, প্রেজেন্ট পারফেক্ট না, না প্রেজেন্ট পারফেক্ট না তো। আপনারা একটু টেন্সের ক্লাসটা দেখেন, ওইখানে এরকম ছিল যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট যেরকম হতে পারে, আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হতে পারে। ঠিক আছে, ওকে। তাইলে আমরা এটা মোটামুটি বুঝতে পারলাম যে এখানে আসলে কোনো ভুল নাই, সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, এটা বলেন she would traveled to Japan if she can save more money। if she can save more money, এটা কি হবে বলেন? এটা কোনটা হচ্ছে ভুল? কুড হবে, হ্যাঁ। তাহলে এখানে আমরা ভুল যেটা পাচ্ছি সেটা হচ্ছে অপশন সি। অপশন সিতে আমরা এটা এটা কেন আমরা ভুল পাচ্ছি? কারণ হচ্ছে এখানে বলছে শি উড হ্যাভ ট্রাভেলড, ওকে, শি উড হ্যাভ ট্রাভেলড টু জাপান। এরপর আমরা এখানে ইফ পাচ্ছি। তো আমরা জানি যে ইফ যুক্ত যেই সেন্টেন্সগুলো সেগুলোতে সাধারণত আমরা কন্ডিশনাল সেন্টেন্স হিসেবেই দেখি, এবং এই কন্ডিশনাল সেন্টেন্সের কয়েক রকম আছে। এর মধ্যে এর মধ্যে আহ, একটা হচ্ছে এর মধ্যে একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে তাহলে এইখানে হচ্ছে এই যে থার্ড কন্ডিশনাল উড হ্যাভ ট্রাভেল, তাহলে এই স্ট্রাকচারটা ঠিকঠাক আছে। উড হ্যাভ প্লাস হচ্ছে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল
তো এইটা কোনো সমস্যা নাই। আচ্ছা, এর পরের যেই যেটা সেটা হচ্ছে এখানে ইফ আছে, ইফের পরে তাহলে কি হবে, ইফের পরে উড কুড প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এখন এখানে আরেকটা জায়গাতে আপনাদের কনফিউশন হচ্ছে, সেটা হলো যে এই যে মোর মানি এবং হচ্ছে যে মাছ মানি, এটা কোনটা ভুল এবং কোনটা শুদ্ধ, বা এখানে আসলে এটা ঠিকঠাক আসলে আছে কিনা। আচ্ছা, দেখেন এখানে আপনাদের ডিটারমিনালের জিনিসটা আসলে মনে হয় আপনারা ভুলে গেছেন। সেটা হচ্ছে মোর শব্দটা মোর শব্দটা এটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল, এইটা দুইটাই হইতে পারে। এটা দুইটাই হইতে পারে। ধরেন আমি যদি বলি আই নিড মোর ওয়াটার, তাহলে কোনো সমস্যা আছে? বা আমি যদি এরকম বলি আই নিড মোর রাইস, তাহলে দেখেন তো কোনো সমস্যা আছে কিনা। বা আমি বললাম যে নিড মোর হ্যাপিনেস, দেখেন তো এগুলো মেক সেন্স করে কিনা, এগুলো মেক সেন্স করে কিনা। আচ্ছা, মেক সেন্স করুক বা না করুক, মোর শব্দটা কাউন্টেবলের সাথেও বসে এবং মোর শব্দটা আনকাউন্টেবলের সাথেও বসে। হ্যাঁ, সুতরাং এইখানে এই যে মোর মানিতে কোনো আসলে সমস্যা নাই, এখানে কোনো ভুল নাই। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে খেয়াল রাখতে হবে। আপনার মনে হয় ওই যে আপনার মনে হয় মেনির সাথে গুলায় ফেলছেন। হ্যাঁ, মেনিটা হচ্ছে কাউন্টেবলের সাথে বসে এবং এবং সেটা কোন কাউন্টেবল, সেটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল। হ্যাঁ, মেনিটা হচ্ছে প্লুরাল কাউন্টেবলের সাথে বসে। হ্যাড সেভডও তো হতে পারে। হ্যাঁ অবশ্যই, হ্যাড কোনটা এটা, না না এটা হ্যাড সেভ কেন হবে, এখানে তো হ্যাড সেভ হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ইফ যুক্ত, ইফ যুক্ত যে ক্লজটা, এই যে এখানে দেখেন ইফ যুক্ত যে ক্লজটা সেটা তো পাস্ট পারফেক্টে হয়। হ্যাঁ, ইফ যুক্ত যে হচ্ছে ক্লজটা সেটা তো আপনার পাস্ট পারফেক্ট। আচ্ছা কোনটা আপনি কোনটার কথা বলছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা এইটা এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বলছেন ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে এই যে ক্যান সেভ, ক্যান সেভ এটা হচ্ছে ভুল। এখন এখানে ক্যান সেভ না হয়ে কি হবে, এখানে ক্যান সেভ না হয়ে হবে আসলে মূলত হ্যাড সেভড, মূলত হবে হচ্ছে হ্যাড সেভড। এখানে কেন হ্যাড সেভড হবে, কারণ হচ্ছে এটা তো থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনে আমরা জানি যে ইফ যুক্ত যে ক্লজটা পারফেক্ট হয়, তাহলে কিন্তু কুড সেভ হবে না। হ্যাঁ, ইফ যুক্ত যে ক্লজটা থাকে সেটা হয় পাস্ট পারফেক্টে, আর ইফ ছাড়া যে ক্লজটা সেখানে উড হ্যাভ কুড হ্যাভ প্লাস হচ্ছে ভি3 হয়, যেটা এইখানে আমরা দেখতে পাচ্ছি যে উড হ্যাভ তারপরে হচ্ছে ভি3। আচ্ছা, এরপরে আসেন ইন থেরাপি হি ড্রেডজড আপ মেমোরিজ হি হ্যাডন্ট থট অ্যাবাউট ইন ইয়ার্স। তাহলে এখানে অপশনগুলো কি কি, অপশনগুলো হচ্ছে ইন, ড্রেজড আপ, হ্যাডন্ট থট ইন ইয়ার্স, অথবা নো ইরোর, এইগুলা হচ্ছে অপশন। এখানে বলেন, এখানে এই যে 1 2 3 দিয়ে বলতে পারেন, অথবা এবিসিডি এবিসিডি ই দিয়ে বলতে পারেন, এখানে কোনটা সঠিক কোনটা ভুল। আচ্ছা দেখেন ইন থেরাপি, এখানে আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না, ইন থেরাপি কোনো ভুল নাই। হি ড্রেডজড আপ মেমোরিজ, ড্রেডজড মেমোরিজ এটার মানে কি, মানে হচ্ছে যে স্মৃতিচারণ করা। হ্যাঁ, স্মৃতিচারণ করা। হি হ্যাডন্ট থট অ্যাবাউট ইন ইয়ার্স, যেটা সে কয়েক বছরেও আসলে স্মরণ করে নাই বা চিন্তা করে নাই। তাহলে এখানে সবকিছু আসলে ঠিকঠাক মনে হচ্ছে এবং আসলে এটা ঠিকঠাক আছে, তাহলে এখানে আমরা কোনো ভুল পাচ্ছি না। অ্যাডজেটিভ কমপ্লিমেন্ট কোনটা, এখানে অ্যাডজেটিভ কমপ্লিমেন্ট, এখানে তো অ্যাডজেটিভ কমপ্লিমেন্ট নাই। তাহলে এখানে কোনো আসলে ভুল নাই, এটা হচ্ছে নো ইরোর। এখানে সবগুলো সবগুলো বাক্যই হচ্ছে ঠিকঠাক আছে, এখানে কোনো ভুল নাই। ওকে, এরপরে আসেন এই যে এখানে হচ্ছে ব্যাখ্যা দেওয়া আছে। এরপরে আসেন এইটা একটু বড়। দ্য কাটিং এজ টেকনোলজি ওয়াজ চ্যালেঞ্জিং টু বি ইমপ্লিমেন্টেড ইন the old factory, but the engineers were determined to modernize the production line and increase efficiency. বলেন এটা কি হবে? The cutting edge technology was challenging to be implemented in the old factory, but the engineers were determined to modernize the production line and increase efficiency. কেউ বলছেন বি, কেউ বলছেন ই, কেউ বলছেন বি, কেউ বলছেন ই। নো ইরোর। আচ্ছা, আমরা ওই যে একটু আগে একটা বেসিক জিনিস যেটা শিখেছিলাম, সেইখানে হচ্ছে আপনার কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে আমাদের টেন্স চেক করতে হবে। হ্যাঁ, তারপরে আমাদের হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চেক করতে হবে, আমাদের প্রোনাউনগুলো চেক করতে হবে। এরপরে আমরা দেখেছিলাম যে আন্ডারলাইন করা যে পোর্শনগুলো আছে সেখানে আমাদেরকে
যেমন এইটা দেখেন, কাটিং এডজ, এটা হচ্ছে একটা নাউন, তাহলে এটা নাউন, এটা ঠিকঠাক আছে, এখানে কোনো এটা ভুল নাই। আচ্ছা, এরপর আসেন, ওয়াজ চ্যালেঞ্জিং টু বি ইমপ্লিমেন্টেড। টু বি ইমপ্লিমেন্টেড, এটা এখানে আমাদের, তাহলে এটা একটা ভার্ব, তাহলে ভার্বের ক্ষেত্রে আমাদের কি চেক করতে হয়? আমাদের চেক করতে হয় টেন্স ঠিকঠাক আছে কিনা, আমাদের চেক করতে হয় এটা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস এটা ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, তো এখানে দেখেন, এই যে চ্যালেঞ্জিং শব্দটা, এই চ্যালেঞ্জিং বলেন তো এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? এটা কি নাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ? ওয়াজ চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিংটা এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? চ্যালেঞ্জিং অ্যাডজেক্টিভ, গুড। এই চ্যালেঞ্জিংটা হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, এই চ্যালেঞ্জিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো এইখানে মনে রাখবেন যে একটা অ্যাডজেক্টিভের পরে, একটা অ্যাডজেক্টিভের পরে যখন ইনফাইনিটিভ থাকবে, যেমন এই যে এটা তো একটা ইনফাইনিটিভ না, এই যে টু প্লাস হচ্ছে এখানে ভার্ব ফর্ম আছে, এটা একটা ইনফাইনিটিভ। যখন অ্যাডজেক্টিভের পরে টু প্লাস ভার্ব থাকবে, এই টু প্লাস ভার্বের কখনোই প্যাসিভ হবে না, এই টু প্লাস ভার্বের কখনোই প্যাসিভ হবে না। অর্থাৎ ধরেন আমি বললাম এরকম যে হি ইজ ইজ গুড টু গো, অথবা হি ইজ গুড টু বি গন, ইজ গুড টু বি গন। দেখেন এখানে এই যে গুড, এই যে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে আমি টু গো এখানে লিখলাম, আবার এইখানে আমি লিখলাম গুড টু বি গন। তাহলে এরকম অ্যাডজেক্টিভের পরে যদি আপনি দেখেন ইনফাইনিটিভ আছে, তাহলে সেখানে অবশ্যই প্যাসিভ ভয়েসটা অ্যাপ্লাই হবে না, সেখানে প্যাসিভ ভয়েস অ্যাপ্লাই করা যাবে না। তাহলে এখানে আমার ভুল যে পোর্শনটা সেটা আমরা দেখতে পাচ্ছি এইটা, যে এখানে আসলে প্যাসিভ করা হয়েছে, যে টু বি ইমপ্লিমেন্টেড দেওয়া হচ্ছে, টু বি ইমপ্লিমেন্টেড, টু বি ইমপ্লিমেন্টেডটা এটা হবে না। ঠিক আছে, তাহলে আবার আবার দেখেন, আপনি যদি অর্থটা বুঝতে পারেন তাইলেও কিন্তু এটা যে ভুল আছে সেটা আপনি বের করতে পারবেন কিভাবে। দ্য কাটিং এডজ টেকনোলজি ওয়াজ চ্যালেঞ্জিং টু ইমপ্লিমেন্ট, ওয়াজ চ্যালেঞ্জিং টু ইমপ্লিমেন্ট নাকি টু বি ইমপ্লিমেন্টেড? অবশ্যই টু ইমপ্লিমেন্ট হবে, কারণ কাটিং এডজ টেকনোলজিটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, হ্যাঁ করা হচ্ছে। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবেন। এখন এখানে আপনার কাছে মনে হতে পারে যে এইটা তো ভাই আপনি এখন বলতেছেন এই কারণে আপনার কাছে ইজি মনে হচ্ছে, বা আম, এখন এখন ক্লাসে আছি এই কারণে এটা ইজি মনে হচ্ছে, কিন্তু এটা তো উম, আমরা পরীক্ষার হলে তো ইজি এটা মনে নাও হইতে পারে। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এখানে কি করব? আচ্ছা, এক্ষেত্রে আপনার আহ, মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আমার ভুল হইতে পারে। যদি পিন পয়েন্ট এরর সাধারণত তো দেখা যায় দুইটা থাকে, অথবা মাঝে একটা থাকে, আবার কোনো কোনো সময় দেখা যায় পাঁচটা থাকে টানা। সাধারণত যে পরীক্ষাগুলো আইবিএ নেয়, আইবিএ তে পিন পয়েন্ট এরর থাকেই, এবং হচ্ছে যে এইটা একদম কনফার্ম, আইবিএ তে আপনি পিন পয়েন্ট এরর হচ্ছে পাবেনই। তো দেখা যায় আইবিএ এর ক্ষেত্রে আমরা এইটা হচ্ছে যে উম, ঝামেলা হয়, এই প্রশ্নগুলো আসে। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে এই পাঁচটার মধ্যে অন্তত আমাকে একটা, একটা বা দুইটা আমার ভুল হবে, এটা আপনি সিম্পল ভাবেই নিবেন যে একটা বা দুইটা আমার ভুল হইতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে আমাদের ভুল অপশনটা হচ্ছে অপশন বি, অপশন বি ছিল আমাদের ভুল। ঠিক আছে, ডিডন্ট হ্যাডন্ট কখন হয় একটু বুঝিয়ে দিলে ভালো হয়। পাস্টের দুইটা কাজের মধ্যে একটা সিম্পল পাস্ট আর একটা পাস্ট পারফেক্ট, এই ব্যাপারটা ক্লিয়ার না। এইটা তো টেন্সের, এটা তো টেন্সের বিষয়। আর ডিডেন্ট হ্যাডেন্ট কখন হয়, এটা তো হচ্ছে যে আপনার যিনি, যিনি বক্তা, যিনি আম, যিনি হচ্ছে এই সেন্টেন্সটা বলবেন, এটা তো আসলে তার উপর নির্ভর করবে। এটা তো তিনি ভালো বলতে পারবেন যে আমি এখানে আসলে কি করতে চাচ্ছি। ধরেন এটার সিম্পল যে সলিউশন, হ্যাঁ, সেই সিম্পল সলিউশনটা কি? সিম্পল সলিউশনটা হচ্ছে অতীতের দুইটা কাজ, একটা আগে হয়েছে এবং একটা পরে হয়েছে, এর মধ্যে যেই কাজটা আগে হয়েছে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট ধরি, আর যেই কাজটা পরে হয়েছে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট ধরি। যেমন ধরেন আজকে সকাল থেকে আপনি কি কি করেছেন? সকালে আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠার পরে আপনি ধরলাম পড়তে বসলেন, তাহলে এখানে অতীতকালে দুইটা কাজ। এই যে আপনি ঘুম থেকে উঠলেন, এইটা হবে পাস্ট পারফেক্ট, এবং পরে যে আপনি পড়তে বসলেন এইটা হবে পাস্ট ইনডিফিনিট। তো এখন যদি এরকম হয় যে আপনি সকালে ঘুম থেকে উঠেননি, তাইলে এইটা আপনি হেড নোট দিয়ে দিবেন,
যেটা আপনি ঘুম থেকে উঠেন নাই, আর এর পরের যে কাজটা সেটা নিয়ম অনুযায়ী পাস্ট ইনডেফিনিট হবে। এটা হচ্ছে ব্যাপার। আপনি টেন্সের ক্লাসটা দেখবেন। হ্যাঁ, দুইটা কি ভুল ধরে নিতে হবে পিন পয়েন্টে, একটু মিস করে গেছে। না না না, একটাই ভুল হবে, একটাই ভুল হবে। আচ্ছা, এখন আসেন আরেকটা প্রশ্ন আমরা দেখি। তাহলে আগের প্রশ্নটাতে টু ইনক্রিজ, না না, কোনটা টু ইনক্রিজ, কোনটা আগের প্রশ্নে, কোনটা টু ইনক্রিজ? এখানে তো টু ইনক্রিজ কোনটাই ছিল না। ও, এটা এটা এটা, এই যে এইটা। আচ্ছা, এটা আচ্ছা ঠিক আছে, আপনি একটা গুরুত্বপূর্ণ জিনিস বলছেন। দেখেন, এই যে এন্ড, এই এন্ডটা কি? এই এন্ডটা হচ্ছে একটা কনজাংশন। এন্ড হচ্ছে একটা কনজাংশন। তো এন্ড যে একটা কনজাংশন, এইখানে এই এইটার প্যারালালিজম অ্যাপ্লাই করা হয়েছে। এন্ড এর আগে দেখেন টু মডার্নাইজ আছে। হ্যাঁ, দা টু মডার্নাইজ দা প্রোডাকশন। এই যে এখানে টু আছে, এইখানে আলাদা করে টু না লিখলেও চলবে। এখানে আলাদা করে টু লিখতে হবে না, কারণ এই যে প্রথমে টু আছে, টু মডার্নাইজ, এরপরে দেখেন এই যে ইনক্রিজ, এখানেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মটাই বসছে। ঠিক আছে, এই কারণে এখানে টু হয় নাই, কারণ এখানে তো টু মডার্নাইজ অলরেডি আছে। এই কারণে আলাদা করে এখানে টু দিতে হবে না। আচ্ছা, এরপরে আসেন, দ্য জুরি হার্ড দ্য উইটনেস testifying for hours and later heard her to change the story under cross examination. বলেন, এটা কি হবে? এইখানে কোনটা হচ্ছে ভুল? এখানে কোনটা হচ্ছে ভুল? The jury heard the witness testifying for hours heard her and later heard her. আচ্ছা, এখানে দেখেন, দ্য জুরি হার্ড দ্য উইটনেস টেস্টিফাইং। দেখেন এখানে হার্ড শব্দটা আছে, হার্ড হচ্ছে শোনা, হার্ড হচ্ছে শোনা। ওকে, হার্ড দ্য উইটনেস টেস্টিফাইং। দেখেন এখানে হার্ডের পরে কি আছে? টেস্টিফাই যে শব্দটা ছিল, এই ভার্বটার সাথে একটা আইএনজি যুক্ত হয়েছে। কিন্তু দেখেন এইখানে আবার হার্ড শব্দটা আবার আছে, এন্ড লেটার হার্ড হার, কিন্তু এইখানে আছে টু চেঞ্জ, এখানে আছে হচ্ছে টু চেঞ্জ। তাইলে আপনি যদি ভালো করে বাক্যটা পড়েন, তখনই কিন্তু এই অসামঞ্জস্যতা আপনার চোখে পড়বে, চোখে পড়তে বাধ্য। কারণ এইখানে হার্ডের পরে আমি ভার্বের সাথে হচ্ছে আইএনজি দিলাম, কিন্তু এইখানে হার্ডের পরে আবার ইনফাইনিটিভ দিলাম, এরকম তো হবে না। কারণ দুই রকম হয় না, যে কোনো একটা হবে। হয় টু চেঞ্জ দুই জায়গাতে হবে, আর নাইলে ভার্বের সাথে আইএনজি দুই জায়গাতে হবে। হ্যাঁ, যে কোনো একটা হবে। তাহলে এইখানে ভুলটা হচ্ছে আমার এই যে অপশন সি, এটা হচ্ছে আমার ভুল। এখন এখানে ভুলটা আসলে কেন হয়েছে? আচ্ছা, কিছু কিছু ভার্ব আছে, যেমন সি, হিয়ার, তারপরে হচ্ছে ওয়াচ। হ্যাঁ, এই ভার্বগুলোর পরে, এই ভার্বগুলোর পরে হয় হচ্ছে আপনি ভার্বের সাথে আইএনজি দিবেন, অথবা অথবা ভার্বের বেস ফর্ম বসবে। ভার্বের বেস ফর্ম, হয় আপনি আইএনজি দিবেন, আর নাহলে ভার্বের বেস ফর্ম দিন। অর্থাৎ এই যে এখানে দ্য জুরি হার্ড দ্য উইটনেস, হয় হবে টেস্টিফাই, অথবা অথবা হবে টেস্টিফাই। যে কোনো একটা হবে, হয় টেস্টিফাইং হবে অথবা টেস্টিফাইং হবে। তাহলে এখানে টু হবে না, টু চেঞ্জ হবে না, অথবা টু টেস্টিফাই হবে না। ঠিক আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, এগুলা লিঙ্কিং ভার্ব হিসেবে হয়। আবার হচ্ছে, আচ্ছা, এগুলা না না না, এগুলো না না, এগুলো লিঙ্কিং ভার্ব না, এগুলো লিঙ্কিং ভার্ব না। এগুলো হচ্ছে ভার্বস অফ পারসেপশন, এগুলো হচ্ছে ভার্বস অফ পারসেপশন, ভার্বস অফ ইমোশন। ওই যে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা এরকম নিয়ম ছিল যে ভার্বস অফ পারসেপশন, হ্যাঁ, ভার্বস অফ ইমোশন, যেগুলো হচ্ছে নন অ্যাকশন ভার্ব, যেগুলো অ্যাকশন ভার্ব না। অ্যাকশন ভার্বগুলো কখনোই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হয় না, সবসময় প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। হ্যাঁ, ওইটা ছিল। আচ্ছা, তাহলে এখানে আমার অপশন সি হচ্ছে ভুল। ফিল, এখানে ফিলটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো স্টেটিভ ভার্ব। হ্যাঁ, এগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব বলে, এগুলোকে নন অ্যাকশন ভার্ব বলে, এগুলোকে ভার্বস অফ পারসেপশন বলে, অথবা এগুলোকে ভার্বস অফ ইমোশনও বলা যেতে পারে। আচ্ছা, ফিল হচ্ছে আপনার লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, ফিল হচ্ছে লিঙ্কিং ভার্ব। তারপরে হচ্ছে লুক লিঙ্কিং ভার্ব, রিমেইন লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, এগুলো লিঙ্কিং ভার্ব। যেমন আমি যদি বলি হি রিমেইনস সাইলেন্ট, তাইলে এখানে হি সমান সমান সাইলেন্ট লিখা যায়, তাহলে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ওকে, তাহলে এখানে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, আপনারা পড়লে বুঝবেন। এরপর আসেন, দ্য এডিটর সাজেস্টেড অ্যাডিং ডিফারেন্ট
ellipsis to create a more dramatic effect in the dialogue? বলেন এটা কোন জায়গাতে ভুল? The editor suggested adding different ellipses to create a more dramatic effect in dialogue. সবাই একটু সবাই একটু অংশগ্রহণ করেন, সবাই একটু এঙ্গেজ হন। এ বেস ফর্ম হবে, ওকে, সাজেস্টেড। আচ্ছা, এখানে দেখেন, এখানে সাজেস্টেড অ্যাডিং কোনো সমস্যা নাই, কারণ সাজেস্টেডের পরে ভার্বের সাথে আইএনজি এটা বসা, এটাকে বসানো যেতে পারে, কোনো সমস্যা নেই। এখন এই সাজেস্টেডের পরে ভার্ব প্লাস আইএনজি, এখানে কোনো ভুল নাই, এটা ঠিকঠাক আছে। এরপরে দেখেন এখানে বলছে ডিফারেন্ট এলিপসিস। তো দ্যাট না বসলে তো বেস ফর্ম হবে না। না না, হ্যাঁ হ্যাঁ, দ্যাট না বসলে বেস ফর্ম হবে না। সাজেস্টেড দ্যাট যদি হয় সেক্ষেত্রে ওটা তো ওই যে সাবজাংটিভের নিয়মটা এখানে চলে আসবে, তখন আমাকে ওই সাবজাংটিভ হিসেবে চিন্তা করতে হবে। এখানে তো সাবজাংটিভ হিসেবে চিন্তা করার কোনো অপশন নাই, কোনো ওয়ে নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে দেখেন, এখানে মূল ব্যাপারটা হচ্ছে এই যে এলিপসিস, এটা হচ্ছে মূলত আম, আপনার নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার, তাতে এটা এটা ভুল আছে। কিভাবে ভুল দেখেন, এই যে এলিপসিস এটার আগে হচ্ছে ডিফারেন্ট শব্দটা আছে। যখন আপনি কোনো ডিফারেন্ট শব্দের পরে কোনোটা নাউন লিখবেন, তখন মনে রাখবেন ওই নাউনটা হবে প্লুরাল, যেমন আই হ্যাভ ডিফারেন্ট বুকস, আই হ্যাভ ডিফারেন্ট ওয়েজ, আই হ্যাভ ডিফারেন্ট পাথস, আই হ্যাভ ডিফারেন্ট সলিউশনস। ডিফারেন্ট অর্থ কি? ভিন্ন ভিন্ন। এখন ভিন্ন ভিন্ন বলতে ভিন্ন ভিন্নর পরে আপনাকে অবশ্যই তো প্লুরাল চিন্তা করতে হবে। যেমন আমার কাছে হলো যে ভিন্ন ভিন্ন সমাধান আছে, তাহলে ভিন্ন ভিন্ন সমাধান, তার মানে হচ্ছে এটা সমাধান অনেকগুলো আছে। তাহলে সবসময় মনে রাখবেন ডিফারেন্টের পরে যে নাউনটা বসবে এটা অবশ্যই প্লুরাল হবে। তাহলে এখানে যে এলিপসিস এটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে, এটার প্লুরাল ফর্মটা হচ্ছে এলিপসেস এলিপসেস। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের ভুল যে অপশনটা, এটা হচ্ছে অপশন বি। এখানে নাম্বারটা আমাদের ঠিকঠাক নাই, নাম্বারটা আমাদেরকে ঠিকঠাক করতে হবে। যদি আপনি একটা ভুল পেয়ে যান, হ্যাঁ, একটা ভুল যদি পেয়ে যান, সেক্ষেত্রে হচ্ছে আপনার বাকিগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই, বাকিগুলো আপনি এমনিতেই হচ্ছে বুঝতে পারবেন। ওকে, এরপর আসেন আমরা পরেরটাতে যাই। এটা একটা মোটামুটি বিশাল একটা বাক্য, তবে বিশাল বাক্য হইলেও আপনার ইয়া হচ্ছে সমাধানগুলো সহজ হয়। ওয়াকিং থ্রু দ্য বাসলিং স্ট্রিটস অফ টোকিও ফর দ্য ফার্স্ট টাইম, মারিয়া কান্ট হেল্প বাট স্টেয়ারিং awe at the dizzying array of neon signs, futuristic technology, and the seamless blend of ancient tradition with modern innovations. বলেন এখানে কোনটা ভুল আছে বলেন? বাক্য বড় হইলেও সবসময় মনে রাখবেন, বাক্য যত বড় হবে এটার সমাধান তত ইজি হয়, মানে সাধারণত পিন পয়েন্ট এররের ক্ষেত্রে। এই যে অনেকে বলছেন এ, কেউ কেউ বলছেন সি। এ, হ্যাঁ ঠিক আছে, আপনারা ঠিকঠাক এটা আইডেন্টিফাই করতে পেরেছেন, গুড, ঠিকঠাক আইডেন্টিফাই করতে পেরেছেন। আমরা জানি যে ক্যান নট ক্যান নট ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প বাট, এবং হচ্ছে ক্যান নট হেল্প বাট, ক্যান নট বাট এবং হচ্ছে কান্ট হেল্প বাট, এগুলোর পরে সবসময় ভার্বের কি ফর্ম বসে? এখানে কি, এখানে কি হওয়া উচিত ছিল বলেন তো? এখানে কি হওয়া উচিত ছিল? স্টেয়ারিং এর বদলে কি হওয়া উচিত ছিল? বেস ফর্ম। হ্যাঁ, এখানে বেস ফর্ম হওয়া উচিত ছিল। এরপরে ভার্বের বেস ফর্ম অফ ভার্বের বেস ফর্ম বসে, সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এখানে এখানে ঝামেলা ঝামেলার জায়গা হচ্ছে যদি শুধু ক্যান নট হেল্প থাকে, যদি শুধু ক্যান নট হেল্প থাকে তাইলে আবার আইএনজি হয়। হ্যাঁ, ক্যান নট হেল্পের পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়। ঠিক আছে, কিন্তু ক্যান নট
বাট এবং ক্যান নট হেল্প বাট এগুলোর পরে ভার্বের বেস ফর্মটা বসে। ঠিক আছে, ওকে গুড, তাহলে আপনি এটাও পেরেছেন। আচ্ছা, এরপরে দেখেন, ফর মান্থস দ্য কমিটি হ্যাজ বিন ডিবেটিং whether to implement a 4-day work week, weighing the pros and cons of the employees satisfaction and productivity. বিজান, সরি আপনার নাম হচ্ছে বিজন হবে, বিজান না, আমি আপনার নামটা ভুল উচ্চারণ করেছি। বিজন বলেছেন বি। আমার হাই স্কুলে খুব খুব পছন্দের একজন শিক্ষক ছিলেন বিজন, ওনার নাম ছিল বিজন বাবু, খুব পছন্দের একজন শিক্ষক ছিলেন। আসলে ওনারা যে ভালো শিক্ষক ছিলেন এটা আমি আমি পরে এসে বুঝছি। মানে হাই স্কুলে যারা আমাদেরকে পড়িয়েছেন তারা যে আসলে ভালো পড়িয়েছেন এটা বুঝেছি হচ্ছে কলেজে এসে। তারপরে যখন অ্যাডমিশন টেস্ট হচ্ছে যে ইয়ে করলাম, তো তখন বুঝলাম যে আসলে আহ, ওনারা খুব ভালো পড়িয়েছেন। তাহলে এখানে দেখেন দা কমিটি বলছে, কমিটি তারা কি করতেছে, তারা ডিবেট করতেছে। যখন যখন কমিটি হচ্ছে ডিবেট করে, যখন কমিটি হচ্ছে যে ডিবেট করে, তার মানে হচ্ছে যে অবশ্যই তারা দুই ভাগ হয়েছে, এখানে তারা দুইটা ভাগ হয়েছে, দুই ভাগ হয়ে তারপরে তারা এখানে ডিবেট করছে। তো দুই ভাগ হয়ে ডিবেট করা তার মানে কমিটির মধ্যে এই কমিটিটা আর কিন্তু আর সিঙ্গুলার ফর্মে নাই, এটা হয়ে গিয়েছে প্লুরাল। তাহলে এইখানে আমরা হ্যাজ আর লিখতে পারবো না, এখানে লিখতে হবে হ্যাভ। তাহলে সঠিক উত্তরটা হবে হ্যাভ বিন। ঠিক আছে, তাহলে আমাদের ভুল যে অপশন, সেই ভুল অপশনটা হচ্ছে, তাহলে ভুল অপশনটা হচ্ছে বি, অপশন বি। ওকে, এরপরে আসেন, দ্য স্টুডেন্টস ওয়ার বিং preparing for the exam before the schedule was unexpectedly changed, which caused confusion and frustrating among them. এখানে কোনটা হচ্ছে ভুল? দ্য স্টুডেন্টস, কেউ বলছেন এ কেউ বলছেন বি। আচ্ছা, এটা নিয়ে মোটামুটি তাহলে কনফিউশন হচ্ছে। কে বলছেন কে বলছেন এ কে বলছেন বি, কোনটা হবে কোনটা হবে? আচ্ছা দেখেন, এইখানে একটা শব্দ আছে বিফোর, এখানে একটা শব্দ আছে বিফোর। বিফোরের পরে কি আছে দেখেন তো, দ্য দ্য স্কেডিউল ওয়াজ আনএক্সপেক্টেডলি চেঞ্জ। তাহলে বিফোরের পরে কি আছে? বিফোরের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট আছে, বিফোরের পরে আছে পাস্ট ইনডিফিনিট। তাহলে বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট থাকলে বিফোর আগে কি থাকবে? বিফোর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, বিফোর আগে কি থাকবে? বিফোর আগে থাকবে পাস্ট পারফেক্ট, একটু আগে আমরা দেখলাম পাস্ট পারফেক্ট অথবা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে? দ্য স্টুডেন্টস ওয়ার বিং প্রিপেয়ারিং, নাই, নাই। তাইলে এখানে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হচ্ছে এই যে ওয়ার বিইং, এই ওয়ার বিইং হচ্ছে ভুল, ওয়ার বিইংটা হচ্ছে ভুল। ঠিক আছে, তাহলে এখানে সঠিকটা কি হইতো? সঠিকটা হইতো দ্য স্টুডেন্টস হ্যাড বিন প্রিপেয়ারিং। সঠিক উত্তর হইতো এরকম, দ্য স্টুডেন্ট হ্যাড বিন প্রিপেয়ারিং, এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে। একটু আগে আমরা কিন্তু এটা কিন্তু আমরা দেখেছি যে হয় পাস্ট পারফেক্ট হবে আর নাইলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি হ্যাড প্রিপেয়ার দিলেও হবে। এখন সমস্যা হচ্ছে এই যে প্রিপেয়ারিং, এটা হচ্ছে একটা আলাদা অপশন এখানে আছে, প্রিপেয়ারিং আলাদা একটা অপশন। তো প্রিপেয়ারিং যেহেতু আলাদা অপশন, সুতরাং আপনি তো এটাকে ইগনোর করতে পারবেন না। তো এখানে হ্যাড বিন, এই এ এ অপশনে হ্যাড বিন হওয়াটাই হচ্ছে যুক্তিযুক্ত। কারণ যদি আপনি এতে হ্যাড দেন তাহলে এখানে কিন্তু প্রিপেয়ারিং এটা, এখানে এখানে যেহেতু দুইটা অপশন, আমার আমার ভুল তো হচ্ছে যে একটা অপশনে এখানে থাকবে আমার ভুল, ঠিক না? এই কারণে হচ্ছে এখানে সঠিক অপশনটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, ওকে। এরপরে আসেন, when I was sick with the flu, my mother made me to eat chicken soup and rest in bed. বলেন এখানে কোনটা? হ্যাঁ, তাহলে এইটা একটা পজিটিভ ভার্ব, এটা পজিটিভ ভার্বের ভার্ব হিসেবে আসছে। তাহলে আমরা জানি যে পজিটিভ ভার্বের পরে যদি অ্যাকশন ডুয়ার থাকে, এই যে মি এটা হচ্ছে এডি অ্যাকশন ডুয়ার, যদি অ্যাকশন ডুয়ার থাকে তাইলে কি হয়? তাইলে ভার্বের বেস ফর্ম হয়।
এখানে বেস ফর্মটা নাই, এখানে ইনফাইনিটিভ আছে, সুতরাং আমার এই ডি নাম্বার অপশনটা হচ্ছে ভুল, ডি হচ্ছে ভুল। তাহলে সঠিক উত্তর হবে ইট, সঠিক উত্তরটা হবে এখানে ইট। ঠিক আছে, তাহলে এখানে ইট হওয়ার কথা ছিল, এখানে ইট নাই, এখানে টু ইট আছে। এরপরে আসেন, ইট ইজ, এটা খুব সহজ, ইট ইজ এক্সট্রিম ইম্পর্টেন্ট ফর অ্যান ইঞ্জিনিয়ার টু নো দ্য ইউজ অফ এ কম্পিউটার। হ্যাঁ, তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হবে না, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ এখানে ইম্পর্টেন্ট আছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটাকে মডিফাই করবে হচ্ছে এক্সট্রিমলি, এখানে এক্সট্রিম আছে, এক্সট্রিম শব্দটা তো এটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে এক্সট্রিমলি হওয়ার কথা। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এরপরে আসেন, অনলি দেন আই ডিড আন্ডারস্ট্যান্ড দ্য ডেপথ অফ হার স্যাক্রিফাইস। এটাও সবার পারার কথা, ইজি আছে, অনলি দেন আই ডিড আন্ডারস্ট্যান্ড। গুড, তাহলে এখানে ভুলটা হচ্ছে কোন জায়গায়? ভুলটা হচ্ছে এই যে আই ডিড আন্ডারস্ট্যান্ড, তাহলে এখানে সঠিকটা কি হবে? সঠিকটা হবে হচ্ছে এই ডিডটা আই এর আগে বসবে, হবে অনলি ডিড আই আন্ডারস্ট্যান্ড। এটা কেন? কারণ হচ্ছে কিছু কিছু অ্যাডভার্ব আছে, যেমন অনলি দেন, হ্যাঁ, অনলি হোয়েন, অনলি, হার্ডলি, স্কার্সলি, হ্যাঁ, এগুলা যখন কোনো সেন্টেন্সে থাকে তখন সেইখানে আমরা ওই ভার্বের ইনভার্সন করি। ইনভার্সন মানে হচ্ছে অক্সিলিয়ারি ভার্বটাকে আমরা সাবজেক্টের সামনে নিয়ে আসি। যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে সেক্ষেত্রে টেন্স অনুযায়ী ডু ডিড ডাজ আমরা সাবজেক্টের সামনে নিয়ে আসি। ঠিক আছে, এখন আগামীকালকে আপনাদের যে ক্লাসটা, মানে আগামী যে ক্লাস, সেই ক্লাসে আসার আগে আপনারা অবশ্যই হচ্ছে এই কটার জিনিস একটু একটু দেখে আসবেন, এই কটা জিনিস একটু দেখে আসবেন। হ্যাঁ, টেন্স, কন্ডিশনাল, আইডেন্টিফিকেশন অফ পার্টিসিপেন্টস এবং হচ্ছে ভার্ব, এই জিনিসগুলা আগামী ক্লাসে আসার আগে আপনি একটু দেখে আসবেন, কারণ আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এইগুলো থেকে আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, যেগুলা প্রিভিয়াস পরীক্ষাতে আসছে। আচ্ছা, এরপরে আসেন, you need not to worry about the upcoming project deadline, as we have plenty of time to finish the work and all the necessary resources are already available. কারণ এখানে কি হবে, কোনটা হচ্ছে ভুল? এ, এ নাম্বারটা ভুল। ওকে, গুড, তাহলে সবাই, তাহলে এখানে সঠিক কি হইতো? এখানে সঠিকটা কি হইতো? এখানে সঠিকটা কি হবে? নিড নট ওরি। গুড, তাহলে গুড, তাহলে এখানে সঠিকটা হবে হচ্ছে নিড নট ওরি, নিড নট এখানে ওরি হবে। ঠিক আছে, নিড নট ওরি মেন জিনিসটা হচ্ছে যখন নিড নট থাকে তখন এর পরে টু আসে না, নিড নটের পরে টু আসে না, নিড নটের পরে ভার্বের বেস ফর্মটা বসে, তাহলে এই কারণে এখানে সঠিক অপশনটা হবে নিড নট ওরি। ঠিক আছে, নিড নট টু ওরি হবে না। ওকে, এরপর দেখেন, নো সুনার হ্যাড হি নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন হ্যাড লেফট। বলেন এটা কি হবে? নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন হ্যাড লেফট। গুড, এটাও আপনারা, আগেরটা নট ওরি ভুল কেন? না না, ওখানে তো নট ওরি ছিল না, নট টু ওরি ছিল। নিড নটের পরে, নিড নটের পরে ইনফাইনিটিভ বসে না, নিড নটের পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে, এই কারণে ভুল। আচ্ছা, তাহলে দেখেন এখানে কোন জায়গায় ভুলটা হচ্ছে। এখানে কিন্তু আমরা টেন্সের যে বেসিক জিনিসটা সেইটা আমরা কাজে লাগাতে পারি। টেন্সের বেসিক জিনিস কোনটা? ওই যে অতীতকালে যদি দুইটা কাজ হয়, অতীতকালে যদি দুইটা কাজ হয়, তাহলে দুইটা কাজের মধ্যে যেই কাজটা সবার আগে হয়েছে, যেই কাজটা সবার আগে হয়েছে সেটাকে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট ধরি, আর যেটা পরে হয়েছে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট ধরি। এখানে দেখেন কি বলছে, নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন, তাহলে এটা আগে ঘটছে, এটা আগে ঘটছে, যে সে আগে হচ্ছে স্টেশনে পৌঁছেছে। দেন দ্য ট্রেন হ্যাড লেফট, এরপরে ট্রেনটা চলে গেছে। তাহলে এখানে আগে ঘটছে কোনটা? আগে ঘটছে হচ্ছে সেই স্টেশনে পৌঁছাইছে, তাহলে এর পরের যে কাজটা, তাহলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে দ্য ট্রেন লেফট। হ্যাঁ, দ্য ট্রেন লেফট। আচ্ছা স্যার, অনলি নিডের পরও কি বেস ফর্ম বসবে? হ্যাঁ, অনলি নিডের পরে বেস ফর্ম বসবে যদি নিডটা
মোডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, যদি নিডটা মোডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাইলে বসবে। ঠিক আছে, যেমন আই, না, অনলি নিডের পরে, হ্যাঁ, নিডের পরে হচ্ছে আপনার আপনার ইনফাইনিটিভ বসে, যেমন আই নিড টু ডু ইট। হ্যাঁ, আই নিড টু কমপ্লিট দ্য জব। ঠিক আছে, অনলি নিডের পরে যদি হয় সেক্ষেত্রে আবার ইনফাইনিটিভ বসে, কিন্তু নিড নট হইলে ইনফাইনিটিভ বসে না, নিড নটের পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এখানে সঠিক অপশনটা হবে হচ্ছে লেফট, পাস্ট ইনডিফিনিট। ওকে, এরপর দেখেন, আহ, তাহলে এটা তো আমরা একটু আগে দেখলাম। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। বলেন এটা এনে কি সঠিক অপশন হচ্ছে? ওকে, এখানে কোনো ভুল নাই। গুড, এখানে কোনো হচ্ছে ভুল নাই, কারণ দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড এখানে। হ্যাঁ, এটা হচ্ছে আচ্ছা, আমি চিন্তা করছি কিরে, এটা এটা কি মানে ক্রন্দন সত্যি, মানে কি ক্রন্দন সত্যি? পরে পরে মনে হলো যে আচ্ছা এটা চিরন্তন সত্যি। হ্যাঁ, আমি আমি এটাকে ভাবতেছি ক্রন্দন সত্যি। আচ্ছা, তাহলে এখানে কোনো ভুল নাই, ঠিক আছে। ওকে, ইট মাস্ট হ্যাভ বিন হার এট দ্য ডোর। এটা কি হবে? ইট মাস্ট হ্যাভ বিন হার এট দ্য ডোর। ইট মাস্ট হ্যাভ বিন হার এট দ্য ডোর। ইট মাস্ট হ্যাভ বিন হার এট দ্য ডোর। হ্যাঁ, তাহলে এখানে আমার ভুল হচ্ছে অপশন সি। এখানে ভুল হচ্ছে অপশন সি। কেন অপশন সি ভুল? অপশন সি ভুল হওয়ার কারণটা হচ্ছে, মনে রাখবেন সবসময় বি ভার্বের পরে সবসময় প্রোনাউনের সাবজেক্ট ফর্ম হয়। বি ভার্বের পরে সবসময় প্রোনাউনের সাবজেক্ট ফর্ম হয়। তাহলে এখানে সঠিক অপশনটা হবে ইট মাস্ট হ্যাভ বিন শি। ইট মাস্ট হ্যাভ বিন শি হবে। ইট মাস্ট হ্যাভ বিন শি হবে। ঠিক আছে, ওকে। The value of the dollars, the value of the dollars decline. The value of the dollars decline as the rate of inflation rises. বলেন এটা কি হবে? তাহলে এখানে ঝামেলাটা হচ্ছে কার সাথে? এখানে তাহলে এখানে সঠিক উত্তরটা হবে রাইজ। রাইজেস হবে। দেখেন, রেইজ এবং হচ্ছে রাইজ এই দুটার মধ্যে হচ্ছে পার্থক্য আছে। হ্যাঁ, রেইজ এবং রাইজের মধ্যে পার্থক্য আছে। প্রধান যে পার্থক্যটা সেটা হচ্ছে এই যে হচ্ছে আপনার রাইজেস, মেইন যে পার্থক্য সেটা হচ্ছে এই যে রেইজ। রেইজ হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। রেইজ হচ্ছে ট্রানজিটিভ, যেমন আমি বললাম হি রেইজেস দ্য বার। হি রেইজেস দ্য বার। তাহলে রেইজ হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, এটা সবসময় একটা অবজেক্ট লাগবে। হ্যাঁ, এটা সবসময় একটা অবজেক্ট লাগবে। তাইলে যেহেতু এখানে রেইজেস আছে এবং রেইজের পরে কোনো অবজেক্ট নাই, সুতরাং এইটাই হচ্ছে ভুল। তাহলে এখানে সঠিক উত্তর হবে রাইস, এবং রাইসটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। রাইস হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। আমরা আসলে এই যে ইনফ্লেশন, ইনফ্লেশন হচ্ছে এমন একটা খারাপ জিনিস। যেমন সরকারি চাকরিজীবীদের এই যে বেতন, হুম, গত 11 বছরেও কোনো পে স্কেল দেওয়া হয় নাই। গত 11 বছরে কোনো পে স্কেল দেওয়া হয় নাই। এটা হচ্ছে আপনার খুবই খারাপ একটা ব্যাপার। কারণ হচ্ছে 2015 সালে 2015 সালে এই পে স্কেলটা দেওয়া হয়েছিল। এখনকার যে পে স্কেলটা আছে এইটা, তাহলে 2015 সালে যিনি একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা, তিনি আমি ধরলাম বেতন, তার মূল বেতন হচ্ছে 22,000 টাকা। আমি ধরলাম 22,000 টাকা তিনি বেতন পেতেন। 11 বছর পরে, এখন হচ্ছে 2026 সাল, এখনো তিনি যদি কেউ ঢুকেন তাহলে তিনিও 22,000 টাকাই স্যালারি পান। তিনি 22,000 টাকাই হচ্ছে স্যালারি পান। তাহলে আম, এইখানে 2015 সালে ডলারের দাম ছিল 75 টাকা, আর 2026 সালে ডলারের দাম হচ্ছে, আমি এখন কত আমি জানি না, হয়তো হয়তো 120-এর আশেপাশে হবে, 125 ধরলাম আর কি, 125। তাহলে দেখেন টাকার মান কিন্তু কমে গেছে। কারণ আগে ডলার ছিল, আমি $1 দিয়ে 75 টাকা আমি পাইতাম। এখন আমি $1 দিয়ে 125 টাকা পাই। তার মানে হচ্ছে আমার টাকার মান কমে গেছে। তার মানে এই যে 2015 সালের যে 22,000 টাকা, 2026 সালের
সালে এসে সেই 22,000 টাকা কিন্তু আর 22,000 টাকা নাই। এটা হয়ে গেছে ধরেন কত, 15 বা 16,000 টাকা। তাহলে এই টাকা দিয়ে একজন আহ, প্রথম শ্রেণীর যে কর্মকর্তা, তার তো এই টাকাটা এখানে কমে গেল। তার তো কোনো লাভ আসলে হচ্ছে না যদি বেতন না বাড়ানো হয়। হ্যাঁ, তো এটা একটা বিগ ইস্যু। আর সামনে যেভাবে আসলে যুদ্ধ যেভাবে হচ্ছে, আম, যুক্তরাষ্ট্র এবং হচ্ছে ইসরায়েল, এই দুইটা দেশের এখন একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে নিউক। মানে এটা হচ্ছে সর্বশেষ ধাপ। এবং আহ, হয়তো যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এইটার চিন্তা করতেছে, মানে পারমাণবিক বোমা হামলা করবে, হ্যাঁ, ইরানের উপরে। যদি এটা হয় যদি এটা হয় তাহলে আপনি ধরে নিতে পারেন যে আমাদের উম, এশিয়ার, এটা বিশেষ করে এশিয়াতে প্রভাব ফেলবে বেশি। এশিয়ার যে 400 কোটির মতো মানুষ আছে বা 500 কোটির মতো মানুষ আছে, তাদের জীবনযাত্রা একদম পুরাপুরি অবস্থা খারাপ হয়ে যাবে। এবং আমরা এটার ভুক্তভোগী হব। আমরা যুদ্ধে নাই, কিন্তু তারপরও আমরা এটার ভুক্তভোগী হইতে আসলে বাধ্য। হ্যাঁ, তো এখন আমাদের তো আসলে কিছু করার নাই এখানে, আল্লাহর কাছে চাওয়া ছাড়া। না, না, পারমাণবিক বোমা ব্যবহার হবে না। এটা হচ্ছে আপনার, এটা একটা থিওরি আছে। থিওরিটা হচ্ছে এরকম: যখন দুইটা দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকে, তখন তারা সাধারণত যুদ্ধে জড়ায় না। সাধারণত তারা জড়ায় না। দেখেন, এই যে যখন কোল্ড ওয়ার ছিল, তখন সোভিয়েত ইউনিয়ন এবং আহ, যুক্তরাষ্ট্র দুজনের কাছেই পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু তারা কিন্তু যুদ্ধে হচ্ছে জড়ায় না। হ্যাঁ, তারা কিন্তু জড়ায় নাই। ঠিক একইভাবে আপনি দেখেন, এই যে ভারত পাকিস্তান দুজনের কাছে নিয়োগ আছে, তারা কিন্তু ফুল স্কেল যুদ্ধে কখনোই জড়াবে না। হুম, ধরেন উত্তর কোরিয়ার সাথেও কেউ কিন্তু ফুল স্কেল যুদ্ধে কখনোই জড়াবে না। কিন্তু এইখানে আহ, ইরানের কাছে নিয়োগ নাই। এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল খুব ডেসপারেটলি চাচ্ছে যে এই যুদ্ধে তারা আহ, যে কোনোভাবে হোক ইরানকে এখানে পরাজিত করতে হবে। এবং তারা এটা আসলে আশা করে নাই। ইরান যে রেজিস্ট্যান্স দেখিয়েছে এবং এখন পর্যন্ত দেখাচ্ছে, এটা তারা আসলে আশা করে নাই। হ্যাঁ, এখন যেমন ধরেন আমাদের যে সংবাদ মাধ্যমগুলো, এখানে ঢুকলে মনে হয় যে ইরানের জয় জয়কার, হ্যাঁ, ইরান সবকিছু জয় করে ফেলতেছে। তো কিন্তু ইরানের তো ক্ষতি আসলে হচ্ছে। ইরানের তো অবশ্যই ক্ষতি হচ্ছে। এবং ক্ষতি হওয়াটাই হচ্ছে স্বাভাবিক। কারণ একটা দেশের বিরুদ্ধে 14-15টা দেশ লড়াই করতেছে। একা একা ইরান 14-15 দেশের বিরুদ্ধে লড়াই করতেছে, সুতরাং তার তো ক্ষতি হবে। কিন্তু এখানে মেইন ব্যাপারটা হচ্ছে যে ইরান যে সমস্ত রেজিস্ট্যান্স দেখাচ্ছে, এইটা আসলে আহ, যুক্তরাষ্ট্র আশা করে নাই, এবং এইটা ইসরায়েল আশা করে নাই। বাট ডিটারেন্স থিওরি ইজ আউট অফ ডেটেড ইন পোস্ট কোল্ড ওয়ার। হ্যাঁ, এখন সেটাই, এখানে পোস্ট কোল্ড ওয়ারে সেটা হচ্ছে আউটেড হয়ে গেছে, এটাও ট্রু। কিন্তু আমরা আশা করব যে নিউক আসলে ব্যবহার করবে না। হ্যাঁ, নিউক আসলে ব্যবহার করবে না, কারণ এখানে যদি ব্যবহার করে তাহলে আসলে এখানে যে ক্যাওয়াস যে সৃষ্টি হবে, এই ক্যাওয়াসটা আসলে আম, মানে পুরো বিশ্ব ব্যবস্থাটা চেঞ্জ হয়ে যাবে। পুরো পুরো ওয়ার্ল্ডের শেপটাই চেঞ্জ হয়ে যাবে। সবকিছু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সার্ভাইভিং ইজ আলটিমেট সাকসেস ফর ইরান। হ্যাঁ, এটাই আসলে এবং ইরান তো জানতো। ইরান তো ইরান ইরান এটা জেনে বুঝেই তারা এই যুদ্ধে আসছে, যে হ্যাঁ, আমি আমি মার খাবো, এটা কিচ্ছু করার নাই, আমি আমি এখানে ক্ষতিগ্রস্ত হবই, কিছু করার নাই। যেমন আহ, এই যে ট্রাম্প তো হচ্ছে আপনার এই যে খাট দ্বীপে হামলা চালাইলো, তো সেখানে সে তেলের কোনো কিছুতে হামলা করে নাই, সে সামরিক স্থাপনাগুলোতে হামলা করছে। এবং সে বলছে যে 90টার বেশি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে সে হামলা চালিয়েছে। তো একটা দ্বীপে যদি 90টার বেশি সামরিক স্থাপনার মধ্যে হামলা চালায়, তাহলে ওই দ্বীপে তো আসলে কিছু থাকার কথা না। কিন্তু তারপরও ইরান বলছে যে তাদের যে কার্যক্রম খাদ্যকে কেন্দ্র করে ওগুলা ঠিকঠাক মতো চলছে। তো যাই হোক, আসলে আমরা উম, জানি না ভবিষ্যতে কি হবে বা কোন দিকে আসলে হচ্ছে যে যাচ্ছে। তবে যেদিকেই যাচ্ছে সেটা ভালো কোনো কিছু আসলে দেখা যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, যাই হোক। সার্ভাইভিং ইভেন নো কান্ট্রি লাইক রাশিয়া ইজ নট রেডি ফর সেলিং উইপন টু ইরান, সো ইরান ইজ অ্যালোন। না, এখানে আপনার সেল করার জন্য তো চুক্তি লাগে। আপনি উইপন এমনি এমনি সেল করা যায় না, ওটার আলাদা করে চুক্তি লাগে। ইরানের তো রাশিয়ার সাথে, চীনের সাথে ওই ধরনের কোনো চুক্তি নাই। চুক্তি থাকলে অবশ্যই তারা এটা করতে পারতো। তারপরও ইরান তো রাশিয়া এবং চীন থেকে তো হেল্প পাচ্ছে। এটা তো
ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যেই বলেছে যে তারা রাশিয়া এবং চীন থেকে তারা হেল্প পাচ্ছে। আচ্ছা, তাহলে এখন আসেন যে একজন প্রশ্ন করেছে এখানে ডলার হবে কিনা। না, এখানে ডলার হওয়ার তো কারণ নাই, এখানে ডলার্সই হবে। কারণ ডলার তো কাউন্টেবল এবং আনকাউন্টেবল, সরি, ডলার হচ্ছে কাউন্টেবল হয়, হ্যাঁ, ডলার হচ্ছে আনকাউন্টেবল না। তো এখানে এখানে ডলার্সই হবে, হ্যাঁ, এখানে হচ্ছে এখানে এখানে ভুল নাই, হ্যাঁ, এটা ঠিকঠাকই আছে। আচ্ছা, আসলে মানে ধরেন কোথায় যুদ্ধ হচ্ছে, সেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, বাংলাদেশ থেকে সেই 2000 3000 মাইল দূরে হচ্ছে যুদ্ধ হচ্ছে, কিন্তু আমি আপনি সেই যুদ্ধের কারণে আসলে এফেক্টেড হচ্ছি। এটা তো একটা উম, অদ্ভুত বিষয় না, যে আমি আপনি এটা এফেক্টেড হচ্ছি। তো এটাই হচ্ছে আসলে এখন জিওপলিটিক্স বলেন বা ইকোনমি বলেন, এমন ভাবে আহ, সবগুলোর সাথে সবগুলো ইন্টার কানেক্টেড, যে আপনি কোনো কিছু না করেও যুদ্ধ আপনাকে স্পর্শ করবে। এগুলো বলার কারণ হচ্ছে যে আসলে আমাদের সতর্ক থাকা দরকার, এবং টাকা পয়সা সাবধানে খরচ করা দরকার আর কি। কারণ ভবিষ্যতে যদি এরকম কোনো কিছু হয়, তাহলে আসলে আমরা বিপদে পড়বো। তবে পৃথিবীতে একটা মাত্র পেশা আছে যেটার যেটা যতদিন মানুষ আছে ততদিন থাকবে, বলুন তো কোন পেশা? না, ডক্টর না। কিসের ডক্টর? ফার্মিং, ফার্মিং, কৃষি। হ্যাঁ, কৃষি, কাল্টিভেশন। এটা যতদিন মানুষ থাকবে ততদিন পৃথিবীতে এই পেশা থাকবে। সুতরাং সব থেকে সেফ হচ্ছে এগ্রিকালচার। তো আম, কারণ এখন ডক্টর কখন লাগবে? আপনার টাকা পয়সা আছে, আপনি চিকিৎসা করাতে পারবেন, তখন আপনার ডাক্তার হিসাব নিকাশ। কারণ আদিম যে মানুষ, আদিম মানুষরা কি করে তারা খাইছে? তারা তো কৃষিকাজ করেই খেয়েছে, ঠিক না? বাট ফার্মিং কনসিডার এজ রিজন ফর ইকোনমিক স্লো ডাউন। হ্যাঁ, এটা কনসিডার করা হয়, এখন সেটা তো আমাদের পলিসিগত সমস্যা। সেটা তো আমাদের পলিসিগত সমস্যা, আমরা ওইভাবে কৃষি যে সেক্টর সেটাকে আমরা সেভাবে সাজাইতে পারি নাই। হ্যাঁ, যেমন ধরেন আম, যেই যেই পণ্যটা, যেমন ধরেন টমেটো, টমেটো বগুড়াতে দেখা যায় যে এরকম হয় সিজনের সময় মন থাকে হচ্ছে 20 টাকা বা 40 টাকা। সেই টমেটো আমি আপনি ঢাকাতে বসে কিনতেছি 100 টাকা বা 200 টাকা হচ্ছে পার কিলো। তো এই যে একটা একটা বিশাল গ্যাপ হয়ে যাচ্ছে এখানে, এইটা আমরা সাপ্লাই চেইন বা আমাদের যে হিমাগার যতটুকু দরকার এগুলো আমরা করতে পারি নাই। আচ্ছা, যাই হোক, চলেন আমরা অল্প কিছুক্ষণ আছে আর। হি হ্যাজ রিসিভড মাই লেটার দ্য ডে বিফোর ইয়েস্টারডে, বলেন এটা এখানে কোনটা ভুল আছে নাকি ভুল নাই? হি হ্যাজ রিসিভড মাই লেটার দ্য ডে বিফোর ইয়েস্টারডে। আচ্ছা, টাকা একজন প্রশ্ন করেছিলেন টাকা নিয়ে, টাকা টাকাজ হয় না, টাকার সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম হয়। টাকার সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম হয়। দ্য ডে বিফোর ইয়েস্টারডে, তাহলে এটা এখানে কি হবে? তাহলে হ্যাঁ, গুড, তাহলে এখানে সঠিক অপশনটা মানে উত্তরটা হচ্ছে এখানে এ। কারণ এখানে আছে দ্য ডে বিফোর ইয়েস্টারডে। তো ডে বিফোর ইয়েস্টারডে থাকলে আমরা জানি যে এখানে প্রেজেন্ট টেন্স হবে না, এখানে প্রেজেন্ট পারফেক্ট দেওয়া আছে, তাহলে এটা হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হ্যাড রিসিভড। দে হ্যাড, হি হ্যাড রিসিভড মাই লেটার দ্য ডে বিফোর ইয়েস্টারডে। আচ্ছা, আফটার driving for 20 miles, he suddenly realized that he has been driving in the wrong direction. হি রিসিভড হবে না কেন? এখানে এখানে আপনি হি রিসিভ দিলেও হইতো, হি রিসিভ দিলে যে হবে না তা না, হি রিসিভ দিলেও হইতো। কিন্তু এখানে যেহেতু হ্যাজ দিছে তারা, এখানে যেহেতু হ্যাজ দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এখানে হ্যাড দিলাম। কিন্তু এখানে যদি আমি হ্যাড না দিয়ে শুধু লিখতাম এরকম হি রিসিভ মাই লেটার দ্য ডে বিফোর ইয়েস্টারডে, তাইলেও কোনো ভুল হইতো না, সমস্যা ছিল না। আচ্ছা, তাইলে এরপরে বলেন অ্যাডভান্স কিভাবে হব? সয়েল সায়েন্সে গ্রাজুয়েট করে এগ্রিকালচার ফিল্ডে আমার জব অপরচুনিটিস না থাকায় ব্যাংক জব প্রিপারেশন নিচ্ছি, এরকমই সব। আমরা টেকনোলজিক্যালি এখনো অ্যাডভান্স না এখনো। না দেখেন, ধরেন আপনাকে যদি উম, কেউ একজন প্রশ্ন করে যে বাংলাদেশের, ধরেন সৌদি আরব বা মিডল ইস্টের কান্ট্রিগুলোতে আল্লাহ আল্লাহ তেল দিয়ে দিছে, আল্লাহ তেল দিছেন। আহ, যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র খুবই খুবই হেভিলি হচ্ছে বেস্টোড একটা কান্ট্রি। হ্যাঁ, বিভিন্ন দিক থেকেই তারা খুব খুব ভাগ্যবান, তাদের প্রাকৃতিক সম্পদ আছে,
তাদের বিশাল ভূমি আছে। এরকম এক একটা দেশের এক একটা প্রাকৃতিক সম্পদ থাকে। আমাদের বলেন তো, আমাদের সব থেকে বড় প্রাকৃতিক সম্পদ কোনটা আমাদের বাংলাদেশের? ম্যান পাওয়ার, গ্যাস। আমাদের কিছু নাই? হায় হায় কি কোন! আবহাওয়া, গ্যাস, সয়েল, জনগণ, নদী, মাটি উর্বর, হ্যাঁ, দুর্নীতি। হ্যাঁ, এখানে কয়েকজন সঠিক উত্তরটা করতে পেরেছেন। আমাদের সব থেকে বড় প্রাকৃতিক সম্পদ হচ্ছে মাটি। আমাদের মাটি, পৃথিবীর খুব কম জায়গাতেই এত উর্বর মাটি আছে। খুব খুব কম জায়গাতে এত ফার্টাইল সয়েল পৃথিবীর খুব অল্প কিছু জায়গাতে আছে। এখানে আপনি দেখেন, আপনি এখন হয়তো হাইব্রিড চলে আসছে অনেক কিছু, কিন্তু আপনি দেখবেন যে আপনি মাটিতে একটা বীজ ফেলে রাখছেন, আপনার কিছুই দিতে হচ্ছে না, সে নিজে নিজেই সে গাছ হয়ে গেছে এবং সেখান থেকে আপনাকে সে ফল দিচ্ছে। এই মাটির কারণেই এই যে আমরা 20 কোটি 22 কোটি মানুষ, প্রায় 20 কোটি হবে এখানে, যদি অফিসিয়ালি বলছে 17 কোটি বা 18 কোটি, কিন্তু এমনিতে 20 কোটি হবে মোটামুটি অফিসিয়ালি, সরি আনঅফিসিয়ালি। তো এই যে এত মানুষ, প্রতিনিয়ত মানুষ বাড়ছে, কিন্তু আমাদের একটা ছোট্ট দেশ, এই ছোট্ট একটা দেশ দেখা যায় শাকসবজি উৎপাদনে সবসময় 1 থেকে 10-এর মধ্যে থাকে, সবসময় 1 থেকে 10-এর মধ্যে থাকে। তো এটা তো একটা বিশাল ব্যাপার, আল্লাহ আমাদেরকে এই সুবিধাটা দিচ্ছেন যে আমাদের আমাদের মাটি খুব উর্বর। না এখন হবে না কেন? এখনো আপনি চেষ্টা করলে হবে, কেন হবে না? অবশ্যই চেষ্টা করলে হবে। ঠিক আছে। তো কিন্তু আমরা এইটার খুব যে ভালো, এটার যে প্রিভিলেজ, সেই প্রিভিলেজটা যে আমরা ভালো কাজে লাগাতে পেরেছি ওরকম না, আমরা আসলে ওরকম ভাবে কাজে লাগাতে পারি নাই। করাপশনের কারণে অ্যাকচুয়াল ফার্মার তার ভ্যালু পায় না, এসব কারণে এগ্রিকালচারের উপরও তারা অনাগ্রহ দেখায় বর্তমানে। হ্যাঁ, করাপশন আছে, এটা তো অবশ্যই ট্রু। আবার এখানে আরেকটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম, আমরা সবাই হচ্ছে চাকরি খুঁজি। যেমন ধরেন আমার কথা বলেন বা আপনার কথা বলেন, আপনি কি পারবেন যে আপনি উম, আপনি গ্রামে যে আপনি কৃষিকাজ করতে পারবেন আপনি চাইলে, বা আমি যে করতে পারবো গ্রামে যে কৃষিকাজ? কিন্তু এটা তো হওয়া উচিত ছিল না। যেমন যিনি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছেন, তার তো উচিত ছিল, শুধু এগ্রিকালচার না, যে কোনো কিছু, সেটা হোক ইঞ্জিনিয়ারিং, সেটা হোক ডাক্তার, কেউ না কেউ তো কৃষিকাজ করা উচিত ছিল। কিন্তু এটা তো কেউ করে না। আমরা তো শিক্ষিত, আমরা যারা আছে আমরা তো কৃষিকাজ করতে চাই না আসলে। আমাদের 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 বাড়িতে আমাদের বাড়ির সামনে বিশাল একটা বিল আছে। তো আমরা দেখতাম যে এই বিলে আহ, 2বার ফসল হইতো। এটা আমার আমার মনে আছে এখনো, আমি প্রাইমারিতে থাকতে আমি দেখেছি এই বিলে 2বার ফসল হইতো, একটা একটা শুকনাতে আর একটা বর্ষার আগে আগে, বর্ষার পরে। তো এমনকি যখন বর্ষাকাল তখনও কিন্তু হচ্ছে বর্ষাকালের একটা ধান আছে, ওগুলা পানির সাথে সাথে বৃদ্ধি পায়। মানে পানি যত বাড়বে ওই ধান গাছগুলো তত বড় হয়। কিন্তু এখন সেখানে একটা ফসল হয়, এবং এরকমও কিছু জমি ছিল যেখানে 3টা ফসল হইতো। হ্যাঁ, বছরে 3টা ফসল হইতো, কিন্তু এখন সেখানে একটা ফসল হচ্ছে। এটা কেন? কারণ আমাদের ওই এলাকাতে, আমার বাড়ি চাঁদপুরে, চাঁদপুরের ওই এলাকাতে হচ্ছে প্রচুর পরিমাণে প্রবাসী, প্রচুর প্রবাসী, এখানে প্রবাসীদের সংখ্যা মানে ঘরে ঘরে প্রবাসী। তো ঘরে ঘরে প্রবাসী হওয়ার কারণে দেখা যায় কৃষিকাজ করার মতো লোক তেমন একটা নাই। আমি প্রাইমারি স্কুল থাকতে দেখেছি আমাদেরই হচ্ছে গরু ছিল, আমাদের গরু ছিল, আমাদের হাঁস ছিল, মুরগি ছিল, আমাদের ডিম কখনো কিনে খাইতে হয় নাই, আমাদের দুধও কখনো কিনে খাইতে হয় না, এমনকি শাকসবজিও কখনো কিনে খাইতে হয় নাই। কিন্তু এখন দেখা যায় যে খুব কম বাড়ি আছে, খুব কম ঘর আছে যেখানে গরু আছে বা যেখানে শাকসবজির গাছপালা লাগানো হয়। তো এগুলা, এই জিনিসগুলো তো কমেছে, ঠিক না? কি বলেছেন? দ্য ইম্পেরিয়ালিস্ট ট্রিটি উইথ ইউএসএ উইল এফেক্ট আওয়ার এগ্রিকালচার। হ্যাঁ, ইট উইল হেভিলি এফেক্ট আওয়ার এগ্রিকালচার যদি এটা ইমপ্লিমেন্ট হয়। যদিও ইউএসএ আমাদেরকে খুব চাপ দিচ্ছে আসলে এটা ইমপ্লিমেন্ট করার জন্য, এটা আমাদের এগ্রিকালচার উপরে খুবই বিরূপ প্রভাব ফেলবে। তো আমরা আশা করব সরকার যাতে এই চুক্তির যে ক্লজগুলো আছে, যে ধারাগুলো আছে, যাতে এগুলো পুনর্বিবেচনা করে। আচ্ছা, তাহলে এখানে সঠিক উত্তরটা হবে কোনটা? হি সাডেনলি রিয়েলাইজ দ্যাট হি হ্যাজ বিন ড্রাইভিং ইন দ্য রং ডিরেকশন। তাহলে এটা কি আপনার উত্তর করেছিলেন? আফটার ড্রাইভিং ফর 20 ইয়ার্স হি রিয়েলাইজড দ্যাট হি হ্যাজ বিন ড্রাইভিং। গুড। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে সি। কেন সি হবে? কারণ হচ্ছে আমরা এখানে দেখলাম যে রিয়েলাইজড আছে, রিয়েলাইজড আছে, তাহলে এখানে দ্যাটের পরে অবশ্যই প্রেজেন্ট ফর্মটা হবে না, অবশ্যই আমাকে পাস্ট ফর্মটা লিখতে হবে। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে হ্যাড বিন। হি হ্যাড বিন ড্রাইভিং, হি হ্যাড বিন ড্রাইভিং ইন দ্য রং ডিরেকশন।
দ্য ভ্যালু অফ দ্য ডলার্স ডিক্লাইন, এজ এটা তো আমরা আগেই দেখেছি। নোবডি হ্যাড নোন বিফোর দ্য প্রেজেন্টেশন দ্যাট সু ব্যান্ড হার, সু এটা এন্ড হবে, হ্যাঁ এটা বি না, অ্যান্ড হার সিস্টার উইল রিসিভ দ্য অ্যাওয়ার্ডস ফর আন্ডারস্ট্যান্ডিং স্কলারশিপ। বলেন এটা কোনটা হবে? এ, বি, সি, ডি। Nobody had known before the presentation that Sue and her sister will receive. গুড। তাহলে এটাও ইজি আছে। এখানে যেহেতু হ্যাড নোন আছে তাহলে তার মানে এটা হচ্ছে পাস্ট টেন্স, তাহলে এখানে আমরা পাস্ট টেন্স করব না। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে কি? উড রিসিভ। হার সিস্টার উইলটা উড হয়ে যাবে, হ্যাঁ, কারণ আমরা জানি যে একই সেন্টেন্সে একই টেন্সটা একই টেন্স রাখতে হয়। যদি একটা টেন্সে যদি একটা সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পুরোটাই প্রেজেন্ট টেন্সে হবে, যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পুরোটাই পাস্ট টেন্সে হবে। তাহলে এখানে উইল রিসিভ না হয় উড রিসিভ হবে। তাহলে আজকে আমরা মোটামুটি এতটুকুই হচ্ছে হচ্ছে রাখবো।